জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজও আবার আমি একটি প্রসঙ্গ নিয়ে এসেছি, যেখানে রয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তর, যেগুলো আমাদের শোনাটা খুবই দরকার। তার জন্যই আজকে এই প্রসঙ্গটা আমি নিয়ে এসেছি। তো এটা লিখছেন সম্রাট দাস, আর পেজটার নাম হচ্ছে, পাঠটার নাম হচ্ছে আজ হাম কি পেকলু। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ছবিতে দেওয়া আছে আচার্যদেব বসে আছেন, আর তাকে ঘিরে বিভিন্ন ভক্তজনের সমাবেশ, বিভিন্ন বাইরে থেকে মানুষ এসেছেন তার বক্তব্যগুলো শোনার জন্য। সময়ের সাথে তাল মিলিয়ে বাড়ছে গরমের দাপট। লুয়ের হঠাৎ আবির্ভাবের ভয়ে সবাই যেন সন্তুষ্ট হয়ে থাকেন। মালভূমির অঞ্চলের বৈচিত্র্যময় প্রকৃতির সঙ্গে আবহাওয়ার অপূর্ব সম্মিলন সর্বজন বিদিত। তীব্র দাবদাহের সাথে সখ্যতা করে কিছুটা রয়ে বয়ে চলার চেষ্টা করেন সবাই। তবে গরমের প্রচণ্ডতা থাকলেও প্রাকৃতিক দৃশ্যপট কিন্তু স্বচ্ছ সলিল সম। পুণ্যভূমি দেওঘরের কোনায় কোনায় ছড়িয়ে রেখেছে বহু পুণ্যাত্মার পুণ্য স্মৃতি। ধর্মানুসন্ধানের এক পবিত্র পরম্পরা দেখা যায় এই ভূমিতে। আশ্রমে নিত্য মানুষের আনাগোনা, একানুধ্যানে আগমন ঘটে শত শত মানুষের। কেউ কাউকে চেনে না হয়তো, ভাষাও কিন্তু ভিন্ন। একসাথে এক উদ্দেশ্যে হেঁটে চলে সকলে, বিধিপথ ধরে স্রোতের মতো হাঁটে মানুষ। এই প্রবল দাবদাহে আশ্রমের গাছের ছায়ায় ছায়ায় কান পাতলে খুঁজে পাওয়া যায় কত জীবনের কত বিচিত্র গল্প। আশ্রমে পৌঁছায় অপেক্ষা থাকি কখন সে গল্প শুনব। নির্দিষ্ট সময়ে আচার্যদেব উপবেশন করতে শুরু হলো একে একে নানাবিধ নিবেদন। রামপুরহাট থেকে এসেছেন এক যুবক, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, সামান্য মার্কসের জন্য কেটে যাচ্ছে। ক্রমশ পরীক্ষা দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছেন, মনে হতাশা বাঁধছে। তিনি আচার্যদেবের কাছে দিশা প্রার্থনা করলেন। আচার্যদেব সেই যুবকের উদ্দেশ্যে বলতে লাগলেন, নিষ্ঠাসহ যাজন শুরু করো, রোজ নাম করবে, একদিনও বাদ দেবে না। এটা যতক্ষণ না হচ্ছে তুমি এলোমেলো রয়েছ। মনের মধ্যে যে চিন্তাগুলো লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে তোমায়, সেগুলোকে ফুটবলের মতো লাথি মেরে বের করে দাও। পজিটিভলি যদি আদর্শের সাথে যুক্ত থাকা যায়, তখনই অন্তর্দৃষ্টি মানুষকে এগিয়ে নিয়ে যায়। বুঝতে পারলেন তো? আচার্যদেব ওই যুবকের উদ্দেশ্যে কি বললেন? হতাশাই তাকে ঘিরে ফেলেছে। সত্যি এই হতাশা ঘিরে ফেললে মানুষ কিন্তু এগোয় না, বরং পিছিয়ে যায়। তো এইসব শুনে আচার্যদেব বলছেন নাম ধ্যান করতে ভালোভাবে, একদিনও বাদ দেবে না, নিষ্ঠাসহ যাজন শুরু করো। এই কাজগুলো আচার্যদেব করতে বলছেন। এরপর আচার্যদেব বলছেন, কিন্তু যেহেতু তুমি দিনরাত নিজেকে নিয়ে ভেবে যাও, তাই বিশ্বাসের জায়গাটা তোমার নড়বড়ে। সবটাই দাঁড়িয়ে আছে বিশ্বাসের ওপর। বিশ্বাসের সীমানা যার যত বড়, তার ক্ষেত্র তত বড়। যার বিশ্বাসের সীমানা ছোট, তার ক্ষেত্রও ছোট। ধরো আমি এত বড় চওড়া জায়গা দিয়ে যাচ্ছি, তখন তোমার কি পড়ে যাওয়ার ভয় থাকবে? আর আমি যদি সরু জায়গা দিয়ে যাই, তাহলে আমি টলমল করতে থাকবো, এই বুঝি পড়ে যাব, এই বুঝি পার হতে পারবো না। তাই বিশ্বাসের ক্ষেত্র যত সংকীর্ণ, তার প্রতি মুহূর্তে ব্যর্থতা তত বেশি। সাকসেসটা দাঁড়িয়ে থাকে এই ভয়টার ঠিক ওপরে। তাই ভয়গুলোকে আগে কাটাতে হবে। তাহলে আমরা এখান থেকে একটাই প্রশ্নের উত্তর পাচ্ছি, যে আমরা সাফল্যকে কিভাবে পাবো। সাফল্যকে আমরা কিভাবে পাবো? আমাদেরকে যে বিশ্বাসের জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে। আচার্যদেব সেই যুবকের রুদ্ধদ্বার হৃদয়কে উন্মুক্ত করে এগিয়ে যাওয়ার দিশা দেখালেন। জীবন থেমে থাকার নয়, এলোমেলো চলনে লক্ষ্য স্থির রাখা কঠিন। যুবকটি লক্ষ্য পূরণের এক মহৎ দুঃখ পেয়ে গেলেন, তিনি প্রণাম করে বিদায় নিলেন। তাকে কি বললেন? যাজন করতে আর নাম করতে, এই দুটো মহৌষধ। এই দুটো করলেই নাকি তার এলোমেলো জীবনের লক্ষ্য স্থির হবে। জীবনটা যদি এলোমেলো হয়, তাহলে লক্ষ্য স্থির কঠিন হয়ে পড়বে। তাই আচার্যদেব তাকে এই দুটি কথা বললেন। আরও একটা কথা আমরা বুঝতে পারলাম, যে আমাদের বিশ্বাসের যে ভূমিটা, সেটা অনেকখানি বাড়াতে হবে। না বাড়ালে কিন্তু আমরা নিজে নিজে সংকীর্ণ হয়ে পড়ব। আচার্যদেব
হুগলি বাঁশদ্রোণী থেকে এক দম্পতি এসেছেন। 5 বছর হলো বিয়ে হয়েছে। তার স্ত্রীর গর্ভে দুইবার সন্তান আসলেও মিসক্যারেজ হয়ে গেছে। বিষণ্ণ হৃদয়ে মাটি অধোবদনে বসে রইলেন। নিজেকে যেন তার খুবই অপরাধী বলে মনে হচ্ছিল। চোখ মুখে পরাভব আর অজানা কোনো গ্লানির ছোঁয়া। তার স্বামীর নিবেদন করার সময় মাটি বারবার মাথা নিচু করছেন। তিনি অন্তরের গহীনে খুঁজে দেখতে চেষ্টা করেছিলেন তার ভুলটা কোথায়। আচার্যদেব সমস্ত কিছু শুনলেন। সান্ত্বনার সুরে তিনি সেই দম্পতিকে এমনই একটি বাস্তব ঘটনা শোনালেন। তিনি বললেন যে, আমি একটা মেয়েকে দেখেছি, তার 4 বার গর্ভপাত হয়েছে। শ্বশুরবাড়ি সম্পূর্ণ নেগেটিভ। তার মধ্যে সে বরকে যাজন করে দীক্ষা করিয়েছে। আমার সাথে তার এরকমই একদিন কথা হচ্ছিল। সেই কথার মধ্যে শুধু পজিটিভ ভাইব্রেশন ছাড়া আর কিছুই ছিল না। তার জীবনে যতগুলো বিড়ম্বনা এসেছে সবকটা তার মনে হয়েছে তাচ্ছিল্যের। যত রকম বাধা, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সব দূর করেছে। তারপর তার কোলে ফুটফুটে একটা বাচ্চা এসেছে। আচার্যদেব এমনই কিছু ঘটনা তুলে ধরলেন যা সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। আশাহত সেই মাটি মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিলেন। কিন্তু আচার্যদেব চান না কেউ অল্পেতেই হাল ছেড়ে দিয়ে বসে থাকুক। তিনি তাদের বল, সাহস, আত্মপ্রত্যয়ের জন্য সর্বদাই অনুপ্রাণিত করে থাকেন। গম্ভীর স্বরে তিনি মাটির উদ্দেশ্যে বললেন, কান্নাকাটির জন্য আমার কাছে এসেছিস? কি জন্য এসেছিস? লড়াইটা কি করবে বল? মাসি অধোবদনে বললেন, নিজেকেই করতে হবে। আচার্যদেব বললেন, তবে অগাধ বিশ্বাসের সাথে মনটাকে আগে তৈরি কর। ভয় পেলেই হেরে যাবে। ভয়ের সাথে যদি থাকো তাহলে আমি নেই। বিপদ হোক যাই হোক, নির্ভর করো। এই বিশ্বাসটা গাঢ় হলেই হবে। ঠাকুর বলেছেন, বিশ্বাস আসে করা থেকে। ঠাকুরের জন্য কোনো কিছু করাটা যত তোমার খাঁটি হবে, তোমার বিশ্বাসটা তত গাঢ় হবে। তবে তা না হলে মেকি একটা মন বানিয়ে নিয়ে এরকম করলে হবে। মনটাকে শক্ত করো। জীবনটাকে যেরকমভাবে চাওয়া হয় সেরকম করে পথ সাজানো থাকবে। এটা কোনোদিন হয়নি, হবেও না। পথ বন্ধুর হয়, খানাখন্দে ভরা। পথের জন্য আমি তৈরি, তার মানে বিশ্বাসের জায়গাটায় আমি অটল আছি। মন হচ্ছে সবচেয়ে বড় কথা। ধরলি গুরুকে, তাও মৌন হয়ে মাথা নিচু করে বসে আছিস। তোকে দেখে তো আমারই লজ্জা লাগছে। কি করবি, পারবি? মাটি বললেন, আগে পারবো। আচার্যদেবের কণ্ঠের প্রবল আত্মপ্রত্যয়ের স্রোতে মাটির শুকনো মন সিঞ্চিত হয়ে ওঠে। তিনি ভরসা দিয়ে খুঁজে পান। ব্যর্থতার পথে চলতে থাকা আগোছালো মনে চমক লাগে। সব কিছু সাজিয়ে জীবনটাকে এবার নতুন দৃষ্টিতে দেখতে হবে। মাটি ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিলেন। গল্পটি তার একার নয়। তার মতো অনেক মাই এমন অবস্থার বিপাকে পড়ে সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারে না। আর এই ব্যর্থতাকে জীবনের সার্বিক ব্যর্থতা মনে করে নিজেকে ক্রমশ গুটিয়ে নিতে থাকে। এরকমভাবে অনেক ঘটনাই আমরা দেখতে পাই। আরও শুনুন। ভালো মন্দের শর্ত সাপেক্ষময় জীবনে দুঃখ কষ্ট না পাওয়ার হতাশা, গ্লানির কালো ধোঁয়া থাকে। সাধারণত সাংসারিক মানুষ হিসেবে আমরা কেউই এসব থেকে কিন্তু মুক্ত নই। বৃত্তি প্রবৃত্তির করাল গ্রাস থেকে নিজেকে রক্ষা করতে না পেরে কখনো তার হাতে সঁপে দিতে বাধ্য হই নিজেকে। বিনাশের পথে চলতে থাকা ছন্নছাড়া জীবনটা তাচ্ছিল্যের আবরণে অবরুদ্ধ হতে থাকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সেই পাকচক্র থেকে মুক্তির পথ দেখালেন। ব্যর্থতা আর হতাশার অবগাহে হাবুডুবু খেতে থাকা দিনহীনকে দেখালেন নতুন করে বাঁচার পথ। যত ঘাটতি, অক্ষমতা, মসিলিপ্ত বিভৎস অধ্যায়কে পশ্চাতে ফেলে নতুন জীবনের পথে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার মন্ত্র শোনালেন। তার সেই অভিপ্সা আচার্য পরম্পরায় সমান্তরালে বহমান। উপমহাদেশের ন্যায় সৎসঙ্গ ঠাকুরবাড়িতে বিভিন্ন ভাষাভাষী, আচার অভ্যাস, পোশাক পরিহিত মানুষ দেখা মিললেও পরম প্রেমময়ের সামনে গেলেই কিন্তু সমস্ত বৈচিত্র্য মিলিয়ে যায়। তখন একটাই পরিচয়, সবাই আমরা পরম পিতার সন্তান।
মানুষ আসেন তার কাছে বহুমুখী সমস্যা নিয়ে, আবার কেউ বা তার হাসি মুখ দুটো কথা শুনেই খুশি। তার কাছে একটুখানি বসলে অভিজ্ঞতার ঝুলি পূর্ণই হয়ে ওঠে। বাবা মা সঙ্গে করে নিয়ে এসেছেন তাদের নাবালিকা কন্যাকে। কম বয়সী মেয়ের অজ্ঞানতার সুযোগ নিয়ে এক যুবক তার পেছনে লেগেছে। বাবা মা বুঝতে পেরে মেয়েটিকে বুঝিয়ে তার চিত্তচাঞ্চল্যকে দূর করার সমস্ত চেষ্টা করছেন, কিন্তু মেয়ে কোনো কথাই শুনতে চাইছে না। তারা তাকে নিয়ে এসেছেন আচার্যদেবের কাছে। আচার্যদেবের উদ্দেশ্যে তারা প্রণাম নিবেদন করে বললেন, মা বললেন মেয়ে প্রেম করেছে, এখন দিন রাত অশান্তি করে, 2-3 বার ব্লেড দিয়ে হাত কেটেছে। বাবা মা কারো কথা সে শোনে না। বাবা মার পাশে মেয়েটি অধপতনে দাঁড়িয়েছিল, লজ্জায় ভয়ে সংকোচে একাকার হয়ে পড়া মেয়েটি এছাড়া আর কোনো উপায় ছিল না। আচার্যদেব বললেন, তুই আগে বল, তোর বুদ্ধি আছে না তুই একদম বোকা, কোনটা? ধর, তুই হাত কেটে জেদ করে ছেলেটাকে বিয়ে করলি, এখন যদি সে তোর সাথে সংসার করব বলি এগিয়ে গিয়ে কিছু বছর পর আর না করে, তখন তুই কি করবি? এখনো তো তোর মাথার উপর একটা ছাদ আছে, বাবা মায়ের এই ঘেরা টোপটার মধ্যে তুই নিজেকে তৈরি কর। তুই বোকার মতো নিজের কথা ভাবলি না, বাবা মার কথা ভাবলি না, নিজে একজনের উপর প্রলুব্ধ হয়ে তার প্রবৃত্তির মনোরঞ্জনে ভেসে গেলি। প্রেম করার আগে একবারও মনে হলো না যার সাথে প্রেম করছি তার যোগ্যতাটা বিচার করি, সে স্বাবলম্বী কিনা? এখনও বাবার হোটেলে খায়। মেয়েটি মৃদু স্বরে জানালো যে মেয়েটি মৃদু স্বরে না, সে শুধু ক্রিকেট খেলে। আচার্যদেব বলেন, তাহলে ক্রিকেট খেলে নেশা ভাঙ করে এসব একটা ছেলে আজকে তোকে ধরেছে, অন্যদিন আরেকজনকে ধরে প্রবৃত্তির চরিতার্থ করবে? মেয়েটি বলে, আগে হ্যাঁ, এর আগে ওর 3টে বান্ধবী ছিল। তাহলে আচার্যদেব বললেন, তাহলে তুই দেখ, সব জেনেও তুই ওর ফাঁদে পা দিয়ে কষ্ট পেয়ে হাত পা কাটছিলিস। তাহলে তুই বল, তোকে কি বুদ্ধিমতী বলা যায় না বোকা বলা যায়? যে আগে 3জনকে ছাড়ে তাহলে সে তোকেও ছাড়তে পারে। তুই নিজের জীবনের জন্য এমন কিছু কর যার জন্য তুই তুষ্ট হতে পারিস। গাছকে নির্বাচন করতে হবে এমন কিছুকে যে গাছটা তুষ্ট করে, যে গাছটাকে তুষ্ট করে। গাছ যদি কুড়ুলকে নির্বাচন করে, তার মনে মনে ভাবে কুড়ুলের মধ্যেও কাঠ আছে, তাহলে গাছ কিন্তু গাছকেই কাটতে শুরু করে। তাহলে কি হবে? গাছ কিন্তু গাছকেই কাটতে শুরু করে, তাহলে কি হবে? গাছকে বাড়তে হলে কি নির্বাচন করবে? সূর্যের আলোকে নির্বাচন করবে, সারকে নির্বাচন করবে, জল আবহাওয়াকে নির্বাচন করবে। তাই তো এরকম করে মেয়েটিকে বলছেন। তিনি মেয়েটিকে বলে চলেছে, তুই ভেবে দেখ, যে নিজে স্বাবলম্বী নয়, নিজে বাবার হোটেলে খায়, বাপের তৈরি বাড়িতেই থাকে, বাপের টাকায় ঘুরে বেড়ায়, সে কি আদৌ যোগ্য? বুঝতে পারছিস তো? তুই যদি বুঝতে পারিস তবেই বেরোবি, যদি বুঝতে না পারিস তবে ওই কুড়ুলকে আঁকড়ে ধরে নিজের জীবনটাকে ছারকার করে তুলবি। এরকম করে নিজের জীবনটা অকালে যাবে। মেয়েটি মাথা নিচু করে শুনল। কখন সে আচার্যদেবের দিকে সোজা তাকিয়েছে সে জানে না। কথক এবং কথাগুলো তার ভালো লেগেছে, এ বিষয়ে সন্দেহ নেই। সে তার প্রতি ভরসা করতে শুরু করেছে, যে ভরসা হয়তো তার বাবা মার উপর কাছেও পায়নি। আচার্যদেবের স্নেহপরা কণ্ঠে জীবনকে সাজানোর শক্তি পেয়েছে। এরকমভাবে আচার্যদেব প্রত্যেকটা সমস্যার সমাধান দিলেন। প্রথমে দেখুন, আমরা একটা কথা পাই, যেটা হচ্ছে একটা মিসক্যারেজ হওয়ার একটা জটিল সমস্যার সমাধান পাই। আবার একটা সমাধান পাই কোথায় বলুন তো? যেখানে আমরা সমাধান পাই ওই মেয়েটি প্রেম করেছে, এরকম একটি সমস্যার সমাধান পাই। কিভাবে তার সেই ঘেরাটোপ থেকে আচার্যদেব বুঝিয়ে নিয়ে এলেন। এই সমস্যাগুলো আমরা সমাধান পাই আচার্যদেবের কাছে। তাই ঠাকুরবাড়ি গিয়ে আপনার যে কোনো জটিল সমস্যা পরম দয়ালের কৃপাতে দেখবেন সব সমাধান হয়ে গেছে। আজ এই পর্যন্ত। জয় গুরু।